একবার ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষ, একজন রোমান সম্রাট, তার নিজের জন্য একটা ব্যক্তিগত গাইডবুক লিখছেন। এমন একটা বই যা তিনি কখনো ছাপানোর জন্য লেখেননি। এটা ছিল আত্ম-উন্নতির জন্য তার একেবারে ব্যক্তিগত একটা জার্নাল। আর এটাই মার্কাস অরেলিয়াসের মেডিটেশনস বইটার আসল আকর্ষণ। তিনি তো একটা বিশাল সাম্রাজ্য শাসন করতেন, কিন্তু আসল প্রশ্নটা হলো, তিনি কি নিজেকে শাসন করতে পারতেন? এই গভীর প্রশ্নটাই মার্কাস অরেলিয়াসকে দর্শনের দিকে নিয়ে এসেছিল, আর এটাই তার লেখার ব্যক্তিগত এবং আন্তরিক মেজাজের ভিত্তি তৈরি করে দিয়েছিল। মার্কাস অরেলিয়াস বলেছেন, মৃত্যু তোমার মাথার উপর ঝুলছে। যতক্ষণ বেঁচে আছো, যতক্ষণ পারো, ভালো হয়ে থেকো। এই শক্তিশালী কথাটা শুনলেই বোঝা যায় মার্কাস তার নিজের জীবনে ঠিক কতটা জরুরি অবস্থা আর গভীর দায়িত্ববোধ অনুভব করতেন। তো আজকের এই আলোচনায় আমরা 5টা ভাগে তার দর্শনকে বোঝার চেষ্টা করব। প্রথমে দেখব সম্রাটের ব্যক্তিগত জার্নাল, তারপর জানব সংকটের মধ্যে তার দর্শন কিভাবে গড়ে উঠেছিল, কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হয়, বিশ্বের নাগরিক হিসেবে তার দায়িত্ব কী ছিল, এবং সবশেষে কেন তার কথা আজও এত প্রাসঙ্গিক। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, সম্রাটের ব্যক্তিগত জার্নাল। এখানে আমরা জানব কিভাবে একজন রোমান সম্রাট ধীরে ধীরে একজন স্টোইক দার্শনিক হয়ে উঠলেন। তো কে ছিলেন এই মার্কাস অরেলিয়াস? আচ্ছা, তিনি জন্মেছিলেন 121 খ্রিস্টাব্দে রোমের দ্বিতীয় রাজার এক অভিজাত পরিবারে, মানে একেবারে রাজকীয় বংশ। ছোটবেলা থেকে তাকে স্টোইক দর্শনের কঠোর শৃঙ্খলার মধ্যে দিয়ে বড় করা হয়েছিল। পরে তিনি 161 থেকে 180 খ্রিস্টাব্দ পর্যন্ত বিশাল রোমান সাম্রাজ্যের সম্রাট হন। ইতিহাসে তাকে 5 জন ভালো সম্রাটের মধ্যে শেষ সম্রাট হিসেবে গোনা হয়। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, তার বিখ্যাত বই মেডিটেশনস আসলে কোনো বইই ছিল না। ওটা ছিল তার একান্ত ব্যক্তিগত একটা ডায়েরি, যা তিনি অন্য কেউ পড়বে এটা ভেবে লেখেননি। এবার চলুন দ্বিতীয় পর্বে যাওয়া যাক, সংকটের মধ্যে দর্শন। তার এই যে দর্শন, এটা কিন্তু কোনো শান্ত সময়ে বসে লেখার শখের জিনিস ছিল না, বরং এটা ছিল তার উত্তাল শাসনকালে টিকে থাকার একটা জরুরি হাতিয়ার। এই টাইমলাইনটা একবার দেখুন, তাহলেই বুঝবেন তার পুরো শাসনকালটাই ছিল যেন একটার পর একটা সংকটের ঝড়। সম্রাট হওয়ার ঠিক পরের বছরে সিরিয়ায় যুদ্ধ শুরু হলো। এরপর 165 খ্রিস্টাব্দে শুরু হলো ভয়ঙ্কর অ্যান্টোনিন প্লেগ, যা লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নেয়। তার পরের বছরই উত্তরের সীমান্তে শুরু হলো মার্কোমেনিক যুদ্ধ। এর মধ্যে 169 খ্রিস্টাব্দে তার সহসম্রাট লুসিয়াস ভেরাস মারা গেলেন, ফলে তিনি একা হয়ে পড়লেন। আর সবশেষে 180 খ্রিস্টাব্দে একটা যুদ্ধক্ষেত্রেই তিনি মারা যান। এই সংকটগুলো শুধু সাম্রাজ্যের ছিল না, এগুলো ছিল মারাত্মকভাবে ব্যক্তিগত। একদিকে একাধিক সীমান্তে লাগাতার যুদ্ধ, অন্যদিকে রোমের ভেতরে মহামারী আর দুর্ভিক্ষ। অর্থনৈতিক চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে রাজকোষ ভরার জন্য তাকে নিজের পারিবারিক গয়না পর্যন্ত বিক্রি করতে হয়েছিল। এর সাথে ছিল নিজের বেশ কয়েকজন সন্তানের মৃত্যু, রাজনৈতিক বিশ্বাসঘাতকতা আর একা একটা বিশাল সাম্রাজ্য চালানোর প্রচণ্ড বোঝা। বুঝতেই পারছেন তার মানসিক স্থিতিশীলতার জন্য একটা শক্তিশালী কাঠামোর কতটা প্রয়োজন ছিল। তো এত সব ঝামেলার মধ্যে তিনি মাথা ঠান্ডা রাখতেন কিভাবে? এখানে আসছে আমাদের তৃতীয় পর্ব, মনকে নিয়ন্ত্রণ করার কৌশল। এখানে আমরা স্টোইক দর্শনের সেই মূল নীতিটা নিয়ে কথা বলবো, যা মার্কাসকে তার জীবনের এই সব বিশৃঙ্খলা সামলাতে সাহায্য করেছিল। আচ্ছা, কোন জিনিসগুলো আসলে আমাদের নিয়ন্ত্রণে আছে? স্টোইকদের মতে আমাদের জীবনে 2 ধরনের জিনিস থাকে। কিছু জিনিস আমাদের পুরো নিয়ন্ত্রণে, যেমন আমাদের বিচার বিবেচনা, আমাদের উদ্দেশ্য, আমাদের কাজ। আর বাকি সব কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যেমন বাইরের কোনো ঘটনা, অন্য মানুষেরা কি করবে, আমাদের স্বাস্থ্য, এমনকি আমাদের সুনাম। এই সহজ কিন্তু গভীর ধারণাটাই মেডিটেশনসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। মার্কাস এই নীতিটা কিভাবে নিজের জীবনে কাজে লাগাতেন তা তার এই কথাতেই পরিষ্কার। তিনি লিখেছেন, আমি সুখী কারণ এই ঘটনাটা ঘটার পরেও আমি দুঃখ ছাড়াই চলতে পারি। বর্তমান আমাকে আহত করতে পারে না, আর ভবিষ্যৎ নিয়েও আমার কোনো ভয় নেই। মানে বাইরের ঘটনা যতই খারাপ হোক না কেন, তার ভেতরের শান্তি নষ্ট করার ক্ষমতা বাইরের কোনো কিছুর নেই। এই গভীর দার্শনিক ধারণাটা হয়তো একটু কঠিন মনে হতে পারে, তাই এটাকে আরও সহজভাবে বোঝার জন্য মার্কাস খুব সাধারণ একটা দৈনন্দিন জীবনের উদাহরণ দিয়েছিলেন। চলুন সেই শশার উদাহরণটা দেখা যাক। তিনি বলছেন, শশাটা কি তেতো? তাহলে ফেলে দাও। পথে কাঁটা ঝোপ আছে? ওটা এড়িয়ে যাও, এটুকুই যথেষ্ট। এই কথাটা স্টোইক দর্শনের বাস্তবসম্মত দিকটা তুলে ধরে। মানে যা বদলানো যাবে না তা নিয়ে অভিযোগ না করে মেনে নাও, আর যা বদলানো সম্ভব সেটার উপর কাজ করো। কোনো নাটকীয়তা নেই, একদম সোজাসাপটা সমাধান। এবার চতুর্থ পর্ব, বিশ্বের নাগরিক। এখানে আমরা দেখব স্টোইক দর্শন মার্কাসকে শুধু ব্যক্তিগতভাবে শান্ত থাকতে সাহায্য করেনি, বরং একজন নেতা হিসেবে তার কাজ এবং দায়িত্ববোধকেও পথ দেখিয়েছে।
তার সামাজিক দায়িত্ববোধের ধারণাটা এই একটা বাক্যেই দারুণভাবে ফুটে উঠেছে। তিনি বলেছেন, যা মৌচাকের জন্য ভালো নয় তা কোনো মৌমাছির জন্য ভালো হতে পারে না। সমাজের সাথে ব্যক্তির এই যে গভীর সম্পর্ক, এই ধারণাটা তার দর্শনের একেবারে কেন্দ্রে ছিল। মার্কাসের জন্য আত্মনিয়ন্ত্রণ কোনো স্বার্থপর বিষয় ছিল না, বরং এটা ছিল সমাজের প্রতি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করার একটা প্রস্তুতি। তিনি বিশ্বাস করতেন, আমরা সবাই সহকর্মী হিসেবে জন্মেছি, অনেকটা দুটো হাত বা দুটো পায়ের মতো, একসাথে কাজ করার জন্য। তাই সাধারণ মানুষের মঙ্গলের কথা না ভেবে কোনো কাজ করাটা তার কাছে ছিল একটা বিশৃঙ্খলা। তার একটা বিখ্যাত উক্তি ছিল, অ্যান্টোনিনাস হিসাবে আমার শহর হলো রোম, কিন্তু একজন মানুষ হিসাবে আমার দেশ হলো গোটা বিশ্ব। আর এই দর্শন থেকেই তিনি দুর্বলদের রক্ষা করতে এবং দাসদের জীবনকে কিছুটা হলেও সহজ করার চেষ্টা করে গেছেন। এবং আমাদের শেষ পর্ব, কেন তার কথা আজও টিকে আছে, কিভাবে এই 2000 বছরের পুরনো লেখা আজকের আধুনিক সময়ের উদ্বেগ মোকাবেলায় সাহায্য করতে পারে। মেডিটেশনস আসলে কি? এটা কোনো লেখা শেষ করা বই নয়, বরং ব্যক্তিগত নোট, নিজেকে মনে করিয়ে দেওয়া কিছু কথা আর দার্শনিক অনুশীলনের একটা সংগ্রহ। এর আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে এর আন্তরিকতা আর অকপটতার মধ্যে। আমরা যেন একজন সম্রাটের মনের ভেতরে উকি দেওয়ার সুযোগ পাই। এই বইটার আবেদন আসলে চিরন্তন, কারণ এটা জীবনের হাজারো জটিলতার মাঝে সহজ সুখ খুঁজে নেওয়ার কথা বলে। এই ছবিটা যেমন দেখাচ্ছে, জীবনের ছোট ছোট মুহূর্তের মধ্যেই শান্তি খুঁজে পাওয়া সম্ভব, ঠিক যেমনটা মার্কাস তার দর্শনের মাধ্যমে করতে চেয়েছিলেন। তার একটা চূড়ান্ত কথা দিয়ে ব্যাপারটা আরও পরিষ্কার করা যাক। মনে রেখো, একটা সুখী জীবনযাপনের জন্য খুব অল্পই প্রয়োজন। এই সহজ কিন্তু গভীর বার্তাটাই তার দর্শনের সারমর্ম। আমাদের সুখ বাইরের পরিস্থিতির ওপর নয়, বরং আমাদের ভেতরের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। তাহলে এই বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন রইল, জীবনে এমন একটা জিনিস কি আছে যা নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু আজ থেকে সেটাকে মেনে নেওয়া শুরু করা যেতে পারে? মার্কাস অরেলিয়াসের জ্ঞান হয়তো এখানেই সবচেয়ে বেশি কাজে লাগতে পারে।